দেখো বুদ্ধদা খুব মজার, মানে বুদ্ধদার একটা খুব মানে সেন্স অফ হিউমার মারাত্মক। বুদ্ধদা খুব মানে ড্রাই উইট আছে মারাত্মক। বুদ্ধদা একটা সময় খুব খেতে ভালোবাসতেন, ধরো মোচা, হ্যাঁ মানে খেতে খুব ভালোবাসতেন, হাঁসের ডিম খেতে খুব ভালোবাসতেন। তারপরে রাজি না হতাম মিটিংয়ে কোথাও যেতে, দূরে আমার খুব পরিশ্রম হচ্ছে, তো আমাকে বললো যে দূরে ইলিশ মাছ খাওয়াবো মিটিংয়ে। আমি শুনে মিটিং করতে চলে গেলাম, এরকম বলতেন মাঝে মধ্যে মজা করে। উনি কী অসম্ভব সিনেমা ভালোবাসতেন, এখন তো চোখে খুব কম দেখেন, এখন আর সিনেমা দেখতে পাচ্ছেন না, মানে কী অসম্ভব সিনেমা ভালোবাসতেন। কমিউনিস্ট হওয়া যদি বা সহজ হয়ে থাকে, কঠিন কাজ হচ্ছে আমৃত্যু কমিউনিস্ট হওয়া। ব্যক্তিগতভাবে আমার কিছু সংক্ষিপ্ত মেমোরি মাথায় তো আসে বটেই। এর বাইরে বুদ্ধদা, দেখো বুদ্ধদা তো আমাদের অত্যন্ত প্রিয় নেতা, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমাদের কাছে একরকমভাবে বুদ্ধদা আমাদের প্রিয় নেতা তো বটেই, কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার ধারণা অনেকেই এ ব্যাপারে একমত হবেন যে বুদ্ধদা খালি আমাদের পার্টির গর্ব খালি নন, যে বাংলার একটা রাজনৈতিক সংস্কৃতির গর্ব। ওনারা কখনো জিতেছেন, কখনো হেরেছেন, দুপা এগিয়েছেন, দুপা পিছিয়েছেন, কিন্তু দেখো কোনো দিন কতগুলো মূল্যবোধের সঙ্গে কম্প্রোমাইজ করেননি, এবং কতগুলো মূল্যবোধকে নিয়ে মাথা উঁচু করে চিরকাল রাজনীতি করেছেন, যার ফলে হেরে গেলেও কেউ কখনো কালির দাগ দিতে পারেনি গায়ে। এবং সেটা খালি বুদ্ধদা না, বুদ্ধদা একজন, কিন্তু এই যে ওনাদের যে এন্টার জেনারেশন, বিমানদা হতে পারেন, শ্যামলদা হতে পারেন, সুভাষদা হতে পারেন, অনেকে আজকে আছে না, অনেকে আজকে নেই, কিন্তু এনাদের সবার ক্ষেত্রেই আমার ধারণা এই কথাটা বলা চলে যে এরা আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির আমাদের গর্ব। যখন বুদ্ধদারা সরকার তৈরি করেছিলেন তখন পৃথিবীতে তার আগে কোনো দিন কেউ শিখিয়ে দিয়ে যায়নি যে সেটা মার্কসও শেখাননি, লেনিনও শেখাননি, সেটা মাও সেতুং, হোচিমিন কেউ শিখিয়ে দিয়ে যাননি যে একটা অঙ্গরাজ্যে একটা রাজ্য সরকার চালাতে গেলে কীভাবে চালাতে হয়। হ্যাঁ, আমাদের কাছে কোনো বই ছিল না। আমাদের এই যে বলা হয় না যে কমিউনিস্টরা খুব কেতাবি রাজনীতি করে, বই পড়ে সব রাজনীতি করে, কিন্তু আমাদের পৃথিবীতে কোনো মার্ক্সবাদের বইতে লেখা ছিল না একটা অঙ্গরাজ্যে কীভাবে সরকার চালাতে হয়। মার্কস এঙ্গেলস কেউ কোনো দিন, কি লেনিন, কি স্ট্যালিন, কি মাও সেতুং, কি হোচিমিন, কেউ কোনো দিন এই বাস্তবতা দেখে যাননি। জ্যোতি বসুদেরকে, প্রমোদ দাশগুপ্তদেরকে, বুদ্ধদেব ভট্টাচার্যদেরকে, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীদেরকে, নিরুপম সেনদেরকে এই রাস্তা তৈরি করতে হয়েছিল। প্রত্যেক দিন নিজের রাস্তা নিজে তৈরি করেছেন, সেই পথে এগিয়েছেন। তার মধ্যে কিছু ভুল হয়েছে, কখনো 10টা ঠিক হয়েছে, এবং আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোয় মন্দয়ে, পতনে উত্থানে বাংলা এগিয়েছে, বাংলা পিছয়নি। হ্যাঁ, তো তাই আমরা আজ মাথা উঁচু করে বলতে পারি যে আমাদের ভাবের ঘরে ভুল থাকতে পারে, কিন্তু আমাদের ভাবের ঘরে চুরি ছিল না। দেখো বুদ্ধদা খুব মজার, মানে বুদ্ধদার একটা খুব মানে সেন্স অফ হিউমার মারাত্মক। বুদ্ধদা খুব মানে ড্রাই উইট আছে মারাত্মক। বুদ্ধদা একটা সময় খুব খেতে ভালোবাসতেন, হ্যাঁ এটা একটা আমি বলতে পারি। তবে খেতে ভালোবাসতেন বলতে ইয়ে নয় আর কি, উনি ধরো মোচা, হ্যাঁ মানে খেতে খুব ভালোবাসতেন, হাঁসের ডিম খেতে খুব ভালোবাসতেন, তারপরে ইলিশ মাছ, এখন আর তো ওগুলো খেতে পারেন না এইভাবে। এই খুব বেসিক কিছু জিনিসপত্র, খাওয়াটা মানে অনেক সময় অনেক পুরনো গল্প বলতেন, মজার গল্প বলতেন। যে আমি সেই মিটিংয়ে আমি রাজি না হতাম মিটিংয়ে কোথাও যেতে, দূরে আমার খুব পরিশ্রম হচ্ছে, তো আমাকে বললো যে দূরে ইলিশ মাছ খাওয়াবো মিটিংয়ে। আমি শুনে মিটিং করতে চলে গেলাম, এরকম বলতেন মাঝে মধ্যে মজা করে। এটা করতেন যে অসম্ভব, মানে সেটা তোমরা জানোই কিছুটা, মানে সাহিত্যের কথা তো সবাই জানে। উনি সিনেমার পোকা, মানে উনি কী অসম্ভব সিনেমা ভালোবাসতেন, এখন তো চোখে খুব কম দেখেন, এখন আর সিনেমা দেখতে পাচ্ছেন না, মানে কী অসম্ভব সিনেমা ভালোবাসতেন, তার কোনো ইয়ে হয় না। তো এগুলো আছে, এরকম অনেক পুরনো স্মৃতি, পুরনো ঘটনা অনেক সময় বলতেন আমাদের সাথে। দেখো এবার কি, আমরা তো আর এমন নয় যে রোজ সন্ধ্যাবেলা বুদ্ধদার সাথে বসে গল্প করছি, আড্ডা মারছি। কয়েকবার যখন কথা হয়েছে বা হয়তো কোনোটা কথা বলছেন সেখানে আমরা উপস্থিত, তাতে যা টুকরো টুকরো যা স্মৃতি কিছু আছে। দেখো আমি বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী হলেন 2000 সালের, আমার খুব ভুল না হলে বোধহয় 10ই নভেম্বর উনি শপথ নিয়েছিলেন, আমার খুব ভুল না হলে। এগুলো রবীন্দ্র একদম ঠিক ঠিক বলে দিতে পারেন আমার। এবার যাই হোক, এই তারিখটা আমার হয়তো ঠিকই বলছি। জ্যোতিবাবু ছাড়লেন, বুদ্ধদা মুখ্যমন্ত্রী হলেন 2000 সাল, মানে ধরো আমার তখন 14 বছর বয়স। মানে জাস্ট পলিটিক্যালি আমরা কনসিয়াস হচ্ছি। তার আগে পর্যন্ত আমাদের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, এটা আমাদের একটা কী বলবো, মানে এই শব্দটা আমাদের মাথায় বসে গেছিলো। তো বুদ্ধদা মুখ্যমন্ত্রী হলেন, এবং সেই সময় বুদ্ধদাকে নিয়ে চারদিকে প্রচণ্ড এক্সিউবারেন্স তখন। তো আমি একটা তোমায় বলতে পারি, আমরা যেহেতু তখন জাস্ট রাজনৈতিকভাবে কনসিয়াস হচ্ছি এবং বুদ্ধদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমরা খুব ফলো করতাম সেই সময় বুদ্ধদাকে। আর আমি ক্রমশ আমিও বামপন্থী হচ্ছে। আমার বামপন্থী হওয়ার পেছনে তোমাকে এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমার যে ইনফ্লুয়েন্সগুলো ছিল মানিক ভট্টাচার্যর লেখা, সুকান্ত ভট্টাচার্যের। এবার আমি সুকান্ত ভট্টাচার্যের অসম্ভব ভক্ত ছিলাম। সুকান্ত ভট্টাচার্যের ভাইপো মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা ভাবতেই আমার ফ্যাসিনেটিং লাগতো তখন। হ্যাঁ, তো ইয়ে হতো, এটাই ছিল। এবার আমি একটা কথা আজকে যখন ভেবে দেখি বলতে পারি, ধরো ওইটা তো আমাদের খুব ফর্মেটিভ ইয়ার ছিল, মানে তখন আমরা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছি, সক্রিয় তখনও হচ্ছি না, সক্রিয় তো তার কয়েক বছর পরে গিয়ে হব। কিন্তু এই যে তখন
রাজনৈতিকভাবে সচেতন হচ্ছি, সেই সময় রোল মডেলের মতো এদেরকে দেখেছিলাম তো চোখের সামনে, বুদ্ধদাকে বা এরকম কয়েকজনকে দূর থেকে। তখন তার বুদ্ধদা বলা সম্পর্ক হয়নি, তখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আমাদের কাছে। কিন্তু তখন তাদেরকে যেভাবে দেখেছিলাম, যেটা আমি বললাম যে মানুষের সাথে ভালো ব্যবহার, একটা ট্রান্সপারেন্সি, একটা বেসিক একটা স্বচ্ছতা এবং সততা, অনেস্টি, এগুলো আমাদের কাছে একটা খুব স্বাভাবিক রাজনৈতিক শিক্ষা ছিল, যার কারণে আজকেও মনে হয় না যে আমি চুরি করছি না বলে চুরি না করে বিরাট দয়া করেছি কারোর ওপর। হ্যাঁ, দেখলি আমি কি ভালো, আমি চুরি করি না, মানে এইটা ভাবতে আলাদা করে কোনো গর্ববোধ হয় না। বা এটা বুদ্ধদা, বা আমি তার থেকেও বেশি বলবো যে জ্যোতিবাবুর ক্ষেত্রে, জ্যোতিবাবু একটা কথা খুব বলতেন বিভিন্ন ইন্টারভিউতে বা ইয়েতে, যেটা আমার মাথায় বসে গেছিলো ওই বয়স থেকে, আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি। বলতেন যে মানুষের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই। মানে জ্যোতিবাবুর অনেক কথা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে উনি কেন এই কথাটা পার্টির বাইরে বলতে গেলেন, আমি এই সরকারে যোগ দেওয়া না দেওয়া নিয়ে একটা কথা বলে যে ওটা আমাদের ঐতিহাসিক ভুল ছিল কি। আমার মনে আছে 2009, আমি একটু যে সময় অফ টপিক যাচ্ছি, হয়তো তুমি বুদ্ধদাকে নিয়ে জিজ্ঞেস করলাম, জ্যোতিবাবুর একটা উদাহরণ দিচ্ছি যে 2009 যখন লোকসভা ভোট হব করছে, তার আগে কংগ্রেস আর তৃণমূলের তখন জোট হচ্ছে, জ্যোতিবাবু বেরোচ্ছেন আলিমুদ্দিন থেকে মিটিং করে, আমার খুব ভুল না হলে তারিখটা ছিল 2009 সালের 21শে ফেব্রুয়ারি। ওই বোধহয় শেষ জ্যোতিবাবু আলিমুদ্দিন স্ট্রিটে গেছিলেন, তারপরে তো অসুস্থ হয়ে পড়লেন, তারপর তো 2010-এ মারা গেলেন, 2010-এর 17ই জানুয়ারি মারা গেলেন। যাকে তো এবার উনি গাড়িতে উঠছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে এই যে কংগ্রেস তৃণমূলের যে জোট হলো, আপনাদের কি সিট কমবে এবার? যদিও বললেন হ্যাঁ কমতে পারে, বলে গাড়িতে উঠে গেলেন। এবার এইটা খুব আনইউজুয়াল কথা, একজন নেতার কাছ থেকে ভোটের 2 মাস আগে তিনি বলছেন যে আমাদের সিট এবার কমতে পারে। এটা তুমি দেখবে সচরাচর কেউ বলবেন না এটা, তাই নিয়েও তখন অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন বুঝতে পারি, বা যেটা জ্যোতিবাবুরা বিশ্বাস করতেন, যে মানুষের কাছে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আলটিমেটলি পাবলিক হ্যাঁ সব জানতি হয়। আমি লাভ নেই মিথ্যে কথা বললে, যেটা হয় যে নিজের কথার মূল্য কমে যায়, আজ বাদে কাল কী হবে লোক তো দেখতেই পাবে। সুতরাং আমার ফালতু দুদিনের জন্য মিথ্যে কথা বলে লাভ কী আছে, তার থেকে সত্যি কথা বলবো। সে সত্যি কথাটা অপ্রিয় হলে অপ্রিয় হবে, ঠিক হলে কিন্তু একটা সময় গিয়ে মানুষ নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নেবেন আমাদের কথাগুলোকে। কোথাও যদি আমাদেরও ভুল কিছু হয়ে থাকে, আমাদেরকেও সেটা অভিজ্ঞতার সঙ্গে শুধরে নিতে হবে। তো এইগুলো আমরা এইগুলো আমাদের পলিটিক্যাল স্কুলিংয়ের মধ্যে আমরা পেয়েছি, চেষ্টা করছি যে সেই মূল্যবোধগুলোকে নিয়ে রাজনীতি করার। যে কারণে দেখো, বুদ্ধদাদের কাছ থেকে একটা জিনিস শিখেছি, যে কখনো জিততে হবে, হারতে হবে, কিন্তু কোনো আক্ষেপ নিয়ে বাঁচিনি কখনো রাজনীতি করতে গিয়ে। যখন বলে না যে এরা হেরেছে ভোটে, এই করেছে, কোনো আক্ষেপ আমাদের তাই নিয়ে কোনো নেই। আক্ষেপ তখন হবে যদি কেউ আঙুল তুলে চোর বলতে পারে, যদি কেউ আঙুল তুলে বলতে পারে যে দরকারের সময় চাইলাম কিন্তু পেলাম না, তখন আক্ষেপ হবে। কিন্তু তার বাইরে কেন লালবাতি গাড়ি চলতে পারছি না, কেন পুলিশ স্যালুট করছে না, কেন আমার বান্ধবীর খাটের তলায় টাকা জড়ো হচ্ছে না, এইভাবে কোনো আক্ষেপ আমরা করতে শিখিনি, আর কোনো দিন এই আক্ষেপ করবো না। দেখো, আমি বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি চর্চা কলকাতার বুকে ফিরিয়ে এনেছেন এ কথা আমি বলবো না। কলকাতা হচ্ছে সাংস্কৃতিক শহর, কলকাতার বুকে সংস্কৃতি চর্চা ছিলই। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, কলকাতার মতো একটি সাংস্কৃতিক শহরে, কি বাংলার মতো একটি সাংস্কৃতিক সমাজে সংস্কৃতি মন্ত্রী হিসেবে যাকে মানাতো, তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মানানসই কলকাতার কি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে। আমি ব্যাপারটাকে এইভাবে দেখি। আমি কখনো মনে করি না যে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে বাঙালি সংস্কৃতি মনস্ক হয়েছে, কিন্তু সংস্কৃতি মনস্ক বাঙালিকে রিপ্রেজেন্ট করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংস্কৃতি মনস্ক একজন বাঙালি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমি ব্যাপারটাকে এইভাবে দেখি। এবং দেখো, আজকে তুমি দেখবে এত কথা বলা চলে তো, এত কিছু হয়। ধরো, তুমি ঋতুপর্ণ ঘোষের যদি ফার্স্ট পার্সন বইটা পড়ো, তুমি দেখবে ঋতুপর্ণ ঘোষ উনি তো কোনো মতেই আমাদের সমর্থক ছিলেন না। ইনফ্যাক্ট আনফর্চুনেটলি ওনাকে আমরা খুব অকালে হারাই। উনি খুবই অল্প বয়সে চলে যান, 49 বছর বয়স হয়েছিল। জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তার কদিন পরেই ওনাকে আমরা হারাই। তো সেই ঋতুপর্ণ ঘোষ দেখবে ওনার ফার্স্ট পার্সন বইটাতে লিখেছেন যে চোখের বালির খুব সম্ভবত শুটিং করছেন বেনারসে, সেখানে শুটিংয়ের অসুবিধা হচ্ছে, পারমিশন পাচ্ছেন না, কিছু না। বুদ্ধদেব ভট্টাচার্য জানতে পারলেন, উনি কিন্তু ঋতুপর্ণ ঘোষ কিন্তু জীবনে আমাদের সমর্থক নন, আমাদের মিটিং মিছিল আসেননি কোনো দিন, কোনো প্রশ্নই নেই। বুদ্ধদেব ভট্টাচার্য ফোন করে উত্তরপ্রদেশের সরকারকে অনুরোধ করলেন অ্যাজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কি তখন বোধহয় চিফ মিনিস্টার, হ্যাঁ তখন তো বুদ্ধদা বোধহয় চিফ মিনিস্টার হয়ে গেছে। উনি অনুরোধ করলেন এবং সঙ্গে সঙ্গে ঋতুপর্ণ ঘোষের যা শুটিং করার জন্য যা দরকার সব ব্যবস্থা হয়ে গেল। তার জন্য কোনো দিন ঋতুপর্ণ ঘোষকে এসে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে বসে থাকতে হয়নি, কি ব্রিগেডে আমাদের মিটিংয়ে আসতে হয়নি, কিছু করতে হয়নি। আসেন, বুদ্ধদেব ভট্টাচার্য উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের বাড়িতে লিফটের ব্যবস্থা করেছিলেন, লিফট বসিয়ে দিয়েছিলেন। কোনো দিন বলো তো শুনেছো জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কি কোনো সিপিএম নেতাকে এটা নিয়ে বলতে যে আমি এই করেছি সত্যজিৎ রায়ের জন্য? সত্যজিৎ রায় মারা যাওয়ার কত বছর পরে বিজয়া রায় লিখলেন এটা সত্যজিৎ রায়কে নিয়ে বইটাতে, তখন মানুষেরা জানতে পারলো। কোনো দিন আমরা এটা কেউ জারি করতে গেছি? সুতরাং তার জন্য কোনো দিন এদেরকে
সিপিএমের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চেয়ার মুছতে হয়নি সুবোধ সরকারদের মতো। সুতরাং এবং এটাই তো হওয়া উচিত, তাই না? এটা তো কোনো দয়া করেননি ওনারা, এটাই তো হওয়া উচিত। যেমন একটা আমি তোমায় বলতে পারি, 2016 তখন তো বুদ্ধদা সেবারে ভোটে দাঁড়াননি। ওই তো আমার ডিপিটা তুমি যেটা বলছিল, ওইটা যেদিন তোলা আর কি, এখান থেকে র্যালিটা হচ্ছে, তখন তো বুদ্ধদার ভোটে দাঁড়াননি সেবার, মানে প্রচারেই এসছেন। আমার এবং সুজনদাও ছিল তখন, যাদবপুরে সুজনদা প্রার্থী, মধুজাদিও ছিল, মধুজাদি তখন টালিগঞ্জের প্রার্থী, তিনজনকে আমরা জিপে আছি গিয়ে। তুমি ভাবতে পারবে না গোটা রাস্তাটায় মানে কত, মানে এক তো হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, সে মানে সে গুণে শেষ করা যায় না, মানে ওই ভিড় আমি কোনো দিন দু চোখে দেখিনি। তারপরে হ্যাঁ, কিরম নোংরামি করে এরা, বুদ্ধদা উপস্থিত, হ্যাঁ, মানে ওই 8B সামনে দিয়ে যাচ্ছে আমাদের, যখন বুদ্ধদা আমাদের জিপটা যাচ্ছে, হঠাৎ করে তুমি দেখবে 8Bতে একটা, 8B সরি, সুলেখার মোড়ের কাছে তৃণমূলের একটা ছোট্ট একটা পার্টি অফিস আছে, ওই সুকান্ত চৌধুরী করে পাশে এই দিকটায়, হ্যাঁ, হঠাৎ করে সেখানে একটা কি ওই তখন ইলেকশনের মমতা ব্যানার্জিকে নিয়ে যে থিম একটা গান বানিয়েছিল, হঠাৎ করে সেই গানটাকে জোরে জোরে তারস্বরে মাইকে বাজিয়ে দিল, যে বুদ্ধদেব বছর যাচ্ছে একটুখানি আওয়াজ দেওয়া যাক। সঙ্গে সঙ্গে কি হলো, গোটা র্যালি চোর চোর চোর, তৃণমূল চোর, মমতা ব্যানার্জি চোর বলে এমন চিৎকার শুরু করলো, লজ্জায় গান বন্ধ করে দিল। গানটা বন্ধ করলো, তখন আবার চিৎকার থামলো। ওই কিছু লোকের খালি গলায় চিৎকারে ওদের রেকর্ডের গান হয়েছে। যাকে আমি যে ঘটনাটা বলছিলাম, কত হাজার লোক সেই সময় জিপের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, যে কেউ বলছে স্যার, কেউ বলছে দাদা, কেউ বলছে বুদ্ধবাবু, হ্যাঁ, যে আপনাকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই, আপনাকেই আবার মুখ্যমন্ত্রী দেখতে। 2016 সালে এইটা, তখন বুদ্ধদা আর মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নই নেই, তখন উনি আর ভোটেও প্রার্থী হননি। তো এটা আমার যেমন খুব মনে পড়ে এই ইয়েটা। বুদ্ধদেব বাচ্চা চেয়েছিলেন যে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো অফিসে যাবে, সারাদিন কাজ করবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, পাড়াগুলো গমগম করবে, সেই ছেলেমেয়েরা কাছ থেকে ফিরে এসে পাড়ার ক্লাবে থাকবে, আড্ডা মারবে, পাড়ায় বারোয়ারি দুর্গাপুজোয় থাকবে, পাড়ায় সরস্বতী পুজো করবে, শীতকালে পিকনিক করবে, ঈদ হবে, পাড়ায় ক্রিসমাস হবে, আমাদের পাড়াগুলো গমগম করবে, ঘর সংসারগুলো গমগম করবে। এখন এমন অবস্থা হয়ে গেছে শিবম, কেউ যদি মারা যান, ভাই বলতে খারাপ লাগছে, বাবা মা মারা গেলে না 3 দিন ফ্রিজে থাকতে হয় ডেড বডিকে, ছেলে মেয়ে বাইরে থেকে ফিরবে, তারপর বডি সৎকার হবে। হ্যাঁ, আমাদের রাজ্যে যে বয়স্ক মানুষেরা আছেন আজকে, আমি খুব, হয়তো বলতে আমার খুব আনন্দ হচ্ছে না, আমি খুব মানে কষ্টের সঙ্গেই বলছি, কিন্তু এটা ঘটনা আমাদের রাজ্যের, আমাদের কলকাতা শহরের কি, সল্টলেকের কি, বর্ধমানের কি, দুর্গাপুরের কি, শিলিগুড়ির বেশিরভাগ বয়স্ক বাবা মারা জানেন যে মরার পরে আমার ডেড বডিকে 2 দিন 3 দিন ফ্রিজে থাকতে হবে। হ্যাঁ, এটা জানেন তারা। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা যেদিন রাজনীতি করতে এসেছিলেন, কি শ্যামল চক্রবর্তী, কি সুভাষ চক্রবর্তী, দীনেশ মজুমদাররা যেদিন রাজনীতি করতে এসেছিলেন, কোনোদিন তারা জানতেন না 34 বছর কেন, 34 মিনিটের জন্য কোনোদিন গভর্নমেন্টে আসবো। ওরা কিন্তু মানে সেই সময় চোখের সামনে দেখছেন যে রাস্তার ধারে ফুটপাতে মরে পড়ে আছে কমিউনিস্ট পার্টির কর্মীরা, যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো জেলখানায় কাটছে, এইগুলোকে দেখে কিন্তু কমিউনিস্ট পার্টি করতে এসেছিলেন। তাই সরকারে থাকলাম না, চারদিকে অন্যদের দাবাদাবি, তাই আমি ঘরে বসে গেলাম, ওই জিনিস বুদ্ধদেব ভট্টাচার্য বা বুদ্ধদা বলে বলছি না, এই জেনারেশন বুদ্ধদা বিমানদারা কেউই সেই মানসিকতার নন। সে তোমরা দেখতেই পাচ্ছ যে বিমানদা, আমাদের এটা সৌভাগ্য, বিমানদা এই বয়সে এরকম তাজা আছেন, এত ফিট রয়েছেন, উনি সারা রাতে ছুটে বেড়াচ্ছেন, আমাদেরকে গার্জিয়ানের মতো আগলে রেখেছেন। বুদ্ধদা দুর্ভাগ্যজনকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সে কারণে আর সেইটা করতে পারছেন না, কিন্তু ঘরে বসে থাকার জন্য এরা কেউ রাজনীতি করতে আসেনি। তো কি মনে হয় দাদা, বাংলার ইতিহাস বুদ্ধদেব ভট্টাচার্যকে কীভাবে মনে রাখবে তরুণ প্রজন্ম? একজন মানুষ যিনি বাংলার জন্য অনেক ভালো করেছেন এবং আরও ভালো করতে চেয়েছিলেন, আরও ভালো করার চেষ্টা করেছিলেন, সেটা করতে পারলেন না, সেই সুযোগটা পেলেন না। শতরূপ ঘোষ কীভাবে মনে রাখে বুদ্ধদেব ভট্টাচার্যকে? আমি একজন কমিউনিস্ট পার্টির নেতা, যিনি এই দেশের কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে কঠিন সময়ে কমিউনিস্ট হয়েছেন, সারা জীবন কমিউনিস্ট থেকেছেন, এবং একজন কমিউনিস্ট হওয়ার যা যা গুণাবলী থাকা উচিত একজন মানুষের মধ্যে, তার মানুষের প্রতি কমিটমেন্ট, তার ব্যক্তিগত সততা, খালি মানে আর্থিক সততা নয়, খালি অর্থনৈতিক সততা নয়, তার রাজনীতিগত সততা, তার মানুষের প্রতি কমিটমেন্টের প্রশ্নে তার সততা, সেই জায়গায় কোনোদিন কম্প্রোমাইজ করেন না। যে কমিউনিস্ট, দেখো অনেকে দেখবে খুব গর্ব করে বলে আমি আজন্ম কমিউনিস্ট। আমার একটা ঘটনা মনে পড়ে যে তখন আমরা খুব ছোট, টেলিভিশনে একদিন একটা বিতর্ক হচ্ছে, তখন এবিপি, তখন স্টারানন্দ নাম ছিল, বিনয় কোমর আছেন আমাদের পার্টির পক্ষ থেকে, আর খুব সম্ভবত আমার ভুল না হলে বিভাস চক্রবর্তী আছেন ওই আলোচনাটায়। তো তখন ওই সিঙ্গুর, নন্দীগ্রাম, এগুলো সবে বিতর্কগুলো শুরু হয়েছে। তা ইয়েতে খুব ছোটো, মানে কলেজে পড়ি। তা বিভাস চক্রবর্তী একটা কথায় বলছেন যে আমাদেরকে কমিউনিজম শেখাতে আসবেন না, বিনয় কোমরকে বলছেন আমি আজন্ম কমিউনিস্ট। হ্যাঁ, আমরা
তখন বিনয় কুমার তাকে উত্তরে বলছেন যে আজন্মই করে কমিউনিস্ট হতে হয় জানি না, কারণ কেউ তো মায়ের পেট থেকে কমিউনিস্ট হয়ে জন্মায় না। কমিউনিজম একটা চর্চার মধ্যে দিয়ে একজন মানুষ কমিউনিস্ট হয়ে ওঠে। আজন্ম তো কমিউনিস্ট হওয়া যায় না, কীভাবে হতে হয় জানি না। কিন্তু একটা কথা আপনাকে বলতে পারি বিভাসবাবু, আজন্ম কমিউনিস্ট হওয়া যদি বা সহজ হয়ে থাকে, কঠিন কাজ হচ্ছে আমৃত্যু কমিউনিস্ট হওয়া। তো বুদ্ধদাও হতে পারেন, বিমানদা হতে পারেন, কি এনাদের গোটা জেনারেশন আমাদেরকে শিখিয়ে গেছেন কীভাবে সারা জীবন আমৃত্যু কীভাবে কমিউনিস্ট থাকতে হয়। খারাপ লাগে, দেখো বুদ্ধদার কিন্তু একটা সময় মানুষ খুব মিসআন্ডারস্ট্যান্ড করলো, একটা বড় অংশের মানুষ। তবে আমার ধারণা তারা অনেকেই আজকে মনে করেন যে সেই সময় হয়তো কিছু বোঝাপড়ায় ভুল থেকে গেছিলো।